রাত 12:03। চারিদিকে নিস্তব্ধতা। ল্যাম্পপোস্টের আলোয় নেশা রাস্তার মাঝখানে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। দু একটা গাড়ি এসে তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এমন সময় একটা গাড়ি একদম তার সামনে এসে দাঁড়ালো। আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। গাড়ি থামতেই নেশা দৌড়ে গিয়ে গাড়ির সামনের দরজা খুলে ভেতরে বসে পড়ল। সাফার নেশাকে এইভাবে বসতে দেখে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? মরার এত শখ হয়েছে? সাফারের কথা শুনে নেশা ভ্রু কুঁচকে বলল, আরে আমাকে দেখে কি মনে হচ্ছে যে এই অল্প বয়সে আমার মরার ইচ্ছে হয়েছে? তাহলে এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়ানোর মানে কি? উফ, আর বলবেন না, অনেকক্ষণ ধরে লিফটের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ লিফট দিচ্ছে না, তাই বাধ্য হয়ে ওইভাবে দাঁড়ালাম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস লিফট দেওয়ার জন্য। আমি তোমাকে কখন লিফট দিল ম? সাফারের কথা শুনে নেশা ভ্রু নাচিয়ে বলল, আপনি কি চোখে কম দেখেন? আপনার গাড়িতে বসে আছি আর আপনি বলছেন লিফট কখন দিল ম? এই মেয়ে, নামো আমার গাড়ি থেকে। আমি কাউকে লিফট দিতে পারবো না, নামো আমার কার থেকে। প্লিজ এরকম করবেন না। আসলে আমি অনেক বড় বিপদে পড়েছি। বাসা থেকে না বলে বন্ধুদের সাথে সিলেটে চা বাগান দেখতে এসেছিলাম। ভেবেছিলাম কিছুদিনের জন্য হলেও পাপার ওই সিকিউরিটি সেলফ ডিফেন্স থেকে মুক্তি পাব, কিন্তু এখানে এসেই ফেঁসে গেছি। আমার বাস মিস হয়ে গেছে। বন্ধুরা সবাই আমাকে ছেড়ে চলে গেলে ভাবলাম পরের বাসে করে ঢাকা যাব, তাই বাস স্ট্যান্ডেই বসে ছিলাম, কিন্তু কোথা থেকে এসে বদমাইশ চোর আমার পার্স ব্যাগ সব চুরি করে নিয়ে চলে গেল। তবুও নিরুপায় হয়ে ওখানেই বসেছিলাম। তখনই কোথা থেকে কিছু লোক এসে আমার দিকে বাজে নজরে তাকালো। তাদের থেকে বাঁচতেই এখন আমার লিফটের প্রয়োজন পড়ল। প্লিজ আমাকে ঢাকা পৌঁছে দিন। আমি এখন ঢাকা যাচ্ছি না। আপনাকে যেতেও হবে, আমাকে পৌঁছে দিলেই হবে। আমি যদি ঢাকা না যাই তো তোমাকে কি করে ঢাকা পৌঁছে দিব? সেটা আপনার ব্যাপার। দেখুন, এখন আমি আপনার গাড়িতে বসে আছি, মানে আমি এখন আপনার দায়িত্ব। এখন আপনি কি করে আপনার দায়িত্ব নিয়ে আমাকে ঢাকা পৌঁছাবেন সেটা আপনার ব্যাপার, আমার না। আমাকে শুধু ঢাকা পৌঁছে দিন ব্যাস। বলেই নেশা বুকের ওপর হাত ভাঁজ করে অন্য দিকে তাকালো। সাফার কিছু বলতে গিয়েও থেমে গেলে। সত্যি এটা একটা মেয়ের সেলফ ডিফেন্স এর ব্যাপার। অত রাতে মোমেটা যাবেই বা কোথায়? তাই সাফার কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। নেশা ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। গাড়ি তার নিজ গতিতে চলছে। সাফার দাঁতে দাঁত চেপে গাড়ি চালাচ্ছে। কারণ নেশা সেই তখন থেকে বকবক করে তার মাথা নষ্ট করে দিচ্ছে। আমি নেশা, আপনি? আচ্ছা, আপনি সিলেট কোথায় থাকেন? কি করেন আপনি? বিজনেস। কিন্তু আপনাকে দেখে কিন্তু বিজনেসম্যান মনে হয় না। কেমন জানি মাফিয়া মাফিয়া ভাব আপনার চেহারায়, একদম বার পাপার মতো। ইউনো, আমার পাপা কেউ না, আগে আমার মাফিয়া মাফিয়া মনে হতো। বলেই নেশা হেসে কুটি কুটি। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? দেখে তো মনে হয় না বিয়ে হয়েছে। কারণ আজকালকার হ্যান্ডসাম ছেলেরা আগে ইচ্ছে মতো মেয়ে পটায়, তারপর একটা হাবলা মেয়ে দেখে বিয়ে করে নেই। তা আপনিও কি মেয়ে পটাচ্ছেন? নেশার কথা শুনে সাফার অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকাল। তার এই দৃষ্টি দেখে নেশা ভয় বলতে লাগল, ওকে ওকে বলতে হবে না। বলেই নেশা চুপ করে বসল। তারপর কিছু একটা ভেবে আবার বলল, আমার কি মনে হয় জানেন তো, আপনাকে দিয়ে মনে হয় কোনো মেয়ে পটেইনি, তাই এত রাগ দেখাচ্ছেন আমায়। এইবার সাফারের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। স্টপ স্টপ দিজ ননসেন্স। কত কথা বল তুমি।
মনে হচ্ছে কানের মধ্যে হরতাল শুরু হয়ে গেছে। আমি একাই একটা মেয়ে আপনার কানে কি করে হরতাল করব? হরতাল করতে তো অনেক জনের দরকার হয়। মুখে আঙুল দিয়ে দিয়ে মিনমিন করে বলল নেশা। সাফার কটকট করে তার দিকে তাকালো। ওকে ওকে আমি চুপ। এই মুখে ক্লু পাটলাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মুখে আটকানোর মতো ক্লুপ নেই। আঙুল দিল চলবে। ওহ গড স্টপ ইট ইডিয়ট। সাফারে ঝাড়ি খেয়ে নেশা চুপ। কিছুক্ষণ দুজনেই নীরব। এমন সময় হঠাৎই নেশা চেঁচাতে লাগল, স্টপ 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 ডাকার। এরকম আকস্মিক ঘটনায় সাফার কিছুটা অবাক হয়ে গাড়ি থামাল। কি হলো? নেশা রাস্তার পাশে একটা দোকান দেখিয়ে বলল, টি স্টল তো, চলুন চা খাবো। আর ইউ মেড? এই ফুটপাত থেকে এখন আমি চা খাবো। তো কি হয়েছে? শুনেছি এই ফুটপাতের স্টলের টি নাকি সুস্বাদু হয়। চলুন খাবো। ইম্পসিবল। আমি যাব না। আরে চলুন না। বললাম তো যাব না। আরে ধুর চলুন তো। নেশা জোর করে সাফারকে নিয়ে গাড়ি থেকে নামল। টঙের দোকান থেকে দুজনে চা খেয়ে আবার গাড়িতে উঠে এলো। সত্যি টিটা অনেক সুস্বাদু ছিল। তাই আমার তো আমার মাম্মামের হাতের কফির কথা মনে পড়ে গেল। চায়ের সাথে তোমার মায়ের কফির কি সম্পর্ক? চায়ের সাথে না, স্বাদের সাথে সম্পর্ক। আমার মাম্মাম অনেক সুন্দর কফি বানায়। কতদিন তার হাতে বানানো কফি খাই না। কাল বাসায় গিয়ে আগে মাম্মামের হাতে কফি খাবো, নয়তো নো টকিং হুম। আর হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। আমার যা যা খরচ হয় সবটা নিজের ব্রেনে নোট করে নিন, ঢাকায় গিয়ে সব শোধ করে দেব। গাড়ি চলছে, সাথে নেশার বকবাকানি। সাফার দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করছে। এই মেয়ে এত কথা বলে কিভাবে? ইচ্ছে করছে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয়। তখনই আবার নেশা বলে উঠল, স্টপ স্টপ স্টপ, গাড়ি থামান। সাফার গাড়ি ব্রেক করে বিরক্তির স্বরে বলল, আবার কি? আইসক্রিম? হোয়াট? নেশা জোরে জোরে মাথা ঝাঁকালো। আইসক্রিম খাবো? তুমি কি ছোট বাচ্চা যে এখন আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরছ? তো আমি ছোটই তো। আমার মধ্যে বড় হওয়ার কি দেখলেন? জানের আমার পাপা এখনো আমায় লিটল প্রিন্সেস বলে ডাকে। তাহলে বড় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ইনফেক্ট উঠবেও না, কারণ আমি তো মাম্মা পাপা একমাত্র মেয়ে, আমার ছোট কেউই নেই, তো আমি বড় হব কিভাবে? বলেই হাসতে হাসতে শেষ নেশা। সেট আপ স্টুপিড। এখন এত রাতে আমি আইসক্রিম কোথায় পাব? আপনার সামনেই তো আইসক্রিম ক্যাফে। সাফার পাশে তাকিয়ে দেখে একটা ক্যাফে ওপেন রয়েছে। এত রাতে কি এই মেয়েটার জন্যই এই ক্যাফে খোলা রেখেছে এরা? অসহ্য। সাফার একরাশ বিরক্তি নিয়ে বেরিয়ে পড়ল আইসক্রিম আনতে। একটা গোটা আইসক্রিমের বাক্স এনে নেশার হাতে ধরিয়ে দিল। নেশা খুশি বাচ্চাদের মতো লাফাতে লাগল। সাফার গাড়ি চালাচ্ছে আর নেশার দিকে দেখছে। নেশা আইসক্রিম খেতে ব্যস্ত। তার টকটকে গোলাপি ঠোঁটের কোণে একটু আইসক্রিম লেগে আছে। তা দেখে সাফারের ভেতরে তোলপাড় হওয়ার অবস্থা। বুকের ভেতর কেউ হাতুড়ি পেটাচ্ছে। তার হাত পা কাঁপছে। সাফার বারবার অন্যদিকে তাকানোর চেষ্টা করলেও বারবার নেশার দিকেই তার চোখ যাচ্ছে। কোনো উপায় না পেয়ে সাফার ধমক দিয়ে বলতে লাগল, এই মেয়ে এখনো খাওয়া হয়নি। আমার খাওয়া নিয়ে আপনি পড়ে আছেন কেন? আপনারও কি আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো নাকি? তা বললেই হতো, এত ধমক দেওয়ার কি আছে? এই নিন, এটা খেয়ে নিন। সাফারের দিকে আইসক্রিম এগিয়ে দিয়ে
আমি তোমার মতো ছোট বাচ্চা নই যে আইসক্রিম খাবো। আর তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো, না হলে সব আইসক্রিম জানালা দিয়ে বাইরে ফেলব। সাফারের কথা শুনে নেশা কিছু বলতে গিয়েও বলল না। অন্যদিকে ঘুরে আইসক্রিম খেতে ব্যস্ত হয়ে পড়ল। জানেন আমার পাপা না প্রতি রাতে আমার জন্য চকোলেট আনে, আর যদি না আনে তাহলে তাকে আমি শাস্তি দেই। কি শাস্তি দেই জানেন? সাফার আর চোখে নেশার দিকে তাকাল। 50 বার কান ধরে উঠবোস করাই, বলেই হাসতে লাগল নেশা। আর এই শাস্তিটা আমি পাপাকে প্রতি রাতে দেই, কারণ পাপাকে শাস্তি না দিল তা পকেট থেকে কোনো চকোলেট বেরোয় না। আরে আরে গাড়ি থামান, এবার আবার কি হলো আপনার? গাড়ি থামিয়ে দাঁতে দাঁত চেপে বলল সাফার। নেশা হাত দিয়ে একটা লোকের দিকে ইশারা করে বলল, আচ্ছা ওগুলো কি? আমি কখনোই এসব দেখিনি। চলুন না এসব কি দেখি। সাফার কিছু না সব রাগগুলো গিলে গাড়ি থেকে বেরিয়ে পড়ল, কারণ সে জানে সে চাইলেও নেশা তাকে জোর করে নামাবে। নেশা দৌড়ে লোকটার কাছে গেল। এত রাতে লোকটা সম্ভবত নিজের কাজ শেষে বাড়ি ফিরছিল। লোকটা হাতে থাকা জিনিসগুলোর দিকে ইশারা করে নেশা বলল, এটা কি? আফা এটা হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই? এটা আবার কি? আর মিঠাই তো এখানে, হাওয়াইটা আবার কোথায়? বিঙ্গো হবার ভান করে যে আফা এটাই হাওয়াই মিঠাই। মিঠাই মুখে দিলই হাওয়া হয়ে যায়। মিঠাই যদি মুখে দিলই হাওয়া হয়ে যায় তো আমি আর মিঠাই খাবো শুনি? যে আফা এই মিঠাইটাই খাবেন। কিন্তু খাবো কি করে? মিঠাই তো মুখে দিলই হাওয়া হয়ে যাবে। যে আফা এই জন্যেই তো এর নাম হাওয়াই মিঠাই। উদ্ভূত তো, যেই মিঠাই মুখে দিলই হাওয়া হয়ে যায় সে মিঠাই হলো কেমনে? যে আফা। তাদের দুজনকে থামিয়েই সাফার বলে উঠল, একটা দেন। সাফার হাওয়াই মিঠাই নিয়ে নেশাকে হাত ধরে টানতে টানতে গাড়িতে বসাল। এটা খাও আর চুপ করে বসে থাকো। নেশা ও বাধ্য মেয়ের মতো মিঠাই খেতে লাগল। আপনি জানেন আপনার গালের নিচে যে তিলটা আছে না, সেটা কিন্তু অসম্ভব সুন্দর। যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ। আচমকা এমন একটা কথায় সাফার মুহূর্তেই নিজের হার্টবিট মিস করল। এই মেয়ে বলছে কি? এই মেয়ে কি বোঝে না এত রাতেও একা একটা মেয়ে আর সাফার একটা ছেলে একসাথে আছে? এমনি সাফারে কেমন কেমন যেন লাগছে। তার মধ্যে নেশার এই কথায় সাফারের প্রায় দম বন্ধ হয়ে আসছে। আপনি সত্যিই খুব সুন্দর, কেন যে আপনাকে দিয়ে কোনো মেয়ে পটল না কে জানে। সাফার শক্ত করে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে বলল, সেট আপ। আরে সত্যিই বলছি, আপনি সত্যি খুব সুন্দর। আপনি যদি আমাকে পটানোর চেষ্টা করতেন না তাহলে আমি নিশ্চিত পটে যেতা। কথা শেষ করার আগেই সাফার এক হাতে নেশার কোমর আর অন্য হাতে তার পেছনের চুল আঁকড়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। গাড়ি তার নিজ গতিতে চলছে। নেশা চোখ বড় বড় করে সাফারকে দেখছে, আর সাফার ধীরে ধীরে নেশার নেশায় ডুবে যাচ্ছে। কিছুক্ষণ পর সে নেশাকে ছেড়ে আবার গাড়ি চালানোতে মন দিল। নেশা পিঠ সিটে হেলান দিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগল। কি হলো এটা? সাফার তাকে ভাবতেই নেশার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ হলো নেশা টু শব্দটিও করছে না। এখন সাফারের কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, যেন এই কিছু সময়েই তার নেশার অভ্যাস হয়ে গেছে। সাফার ধীরে ধীরে নেশার দিকে তাকাতেই দেখে না সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ল্যাম্পপোস্টের আলোয় নেশার চেহারায় এক মায়া ধরা দিয়েছে, যেটা দেখার লোভ সাফার সামলাতে পারল। গাড়ি থামিয়ে একদৃষ্টিতে নেশার দিকে তাকিয়ে রইল। কি মায়া এই মুখে!
ঘুমন্ত অবস্থায় যেন নেশাকে সদ্য ফোটা পদ্মার কলি মনে হচ্ছে। নেশাকে দেখে সাফারের মধ্যে এক নেশা কাজ করছে, ইচ্ছে করছে তার ঠোঁটটা আর একটু ছুঁয়ে দিতে। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে অন্যদিকে তাকালো। কি ভাবছে সে এসব? একটা ঘুমন্ত মেয়েকে সে এইভাবে দেখছে। সাফার নিজেকে নানাভাবে শাসিয়ে নিজের ব্লেজারটা খুলে নেশার গায়ে জড়িয়ে দিয়ে গাড়ি চালাতে মন দিল। সকালের রোদ চোখে পড়তেই নেশার ঘুম ভেঙে গেল। চারিদিকে মানুষের কোলাহল, আর অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। ভালোভাবে তাকাতেই দেখে এটা বাস স্ট্যান্ড। পাশে তাকিয়ে দেখে সাফার তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। কাল রাতের কথা মনে পড়তেই নেশা কিছু অস্বস্তি হতে লাগে। নেশা তাড়াতাড়ি উঠতে গিয়েই দেখে তার গায়ে ব্লেজার। এটা যে সাফারের সেটা খুব ভালো করেই বুঝল সে। তাই নিজের খা থেকে ব্লেজারটা নিয়ে সাফারের দিকে এগিয়ে দিয়ে সে গাড়ি থেকে নেমে পড়ল। তারা ঢাকা এসে গেছে। নেশার সাথে সাফারও নেমে পড়ল। নেশা চারিদিক তাকাতেই দেখে দুটো লোক বাস থেকে নামছে। তাদের দেখেই নেশার রাগ মাথায় উঠল। এই তো এরাই সেই দুজন যারা কাল আমায় বাজে নজরে দেখেছিল। দাঁড়া, আজ তোদের আমার হাত থেকে নিস্তার নেই বজ্জাত কোথাকার। বলেই যেই নেশা তাদের দিকে এগুচ্ছ তার আগেই পরপর দুটো গুলি এসে তাদের বুক ফুটো করে দিল। নেশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো এটা? ধীরে ধীরে পেছনে তাকাতেই দেখে সাফার গান হাতে দাঁড়িয়ে আছে, আর তার গান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। চারিপাশে লোক ছোটাছুটি করতে লাগল। নেশা অবাক হয়ে সাফারের কাছে গেল। এটা কি করলেন? যে আমার নেশার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে তাদের সবার এই অবস্থাই হবে। মানে এই মাফিয়া খুব করে নিজের জিনিসে যত্ন রাখতে জানে। নেশার মুখ এক হাত হা হয়ে গেল। মাফিয়া? এটা কি করল নেশা? কয়েকটা লোকের হাত থেকে বাঁচতে একটা মাফিয়ার কাছে সে আশ্রয় চেয়েছিল। আর পুরো রাত সে একটা মাফিয়ার সাথে ছিল। পুরো পৃথিবী নেশার চারিদিকে ঘুরছে। পৃথিবীর রং ঝাপসা হয়ে আসছে। ধীরে ধীরে সে লুটিয়ে পড়ল। কিন্তু মাটিতে পড়ার আগে এক হাত তার কোমর জড়িয়ে ধরল। সেই হাতের মালিক বাঁকা হেসে বলল, মাত্র এইটুকুতেই অজ্ঞান? এটা তো ট্রেলার ছিল, এখনো তো এই সাফারের নেশার সম্মুখীন হওয়া বাকি। নেশা THENT মাম্মা পাপা মাম্মাম্মম। নেশার ডাক শুনে কুয়াশা তাড়াতাড়ি করে নিজের রুম থেকে বের হল। কুয়াশাকে দেখেই নেশা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মাম্মা, ওহ মাই গড, কতদিন পর তোমাকে দেখছি। এতদিন তোমাকে খুব মিস করেছি মাম্মা। কুয়াশা ও মেয়েকে জড়িয়ে ধরল। তার চোখ ছলছল করছে। মিস করলে এইভাবে না বলে চলে যেতি না? জানিস কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। ওহহ মাম্মা, তোমার কি মনে হয় আমি যদি পাপাকে বলে যেতাম তাহলে কি সে আমাকে একা একা ছাড়তো? ঠিক তার ওই গার্ডসগুলোকে আমার পিছু পিছু পাঠাতে। তাই না বলেই যেতে হয়েছে। তাই বলে এইভাবে। তো তোমার কি মনে পাপা জানে না আমি কোথায় গিয়েছি? দেখ, ঠিক সে আমাকে খুঁজে বের করেছিল। হ্যাঁ, তা তো আমি করেছিলামই। সম্রাটের গলা শুনে তারা সামনে তাকিয়ে দেখে সম্রাট দাঁড়িয়ে। নেশা মাকে ছেড়ে দৌড়ে গিয়ে সম্রাটকে জড়িয়ে ধরল। কিন্তু তবুও আমি তোকে একা ছেড়েছি, কারণ তুই স্বাধীনতা চেয়েছিস। আমি দিয়েছি, তবে এটাই ফার্স্ট এন্ড লাস্ট টাইম, ওকে? আর কখনো যেন এরকমটা না হয়। ওকে ওকে পাপা। তা এই কয়দিন কেমন কাটালি সিলেটে? সত্যিই পাপা, ফ্রিডম যে এতটা সুন্দর হয় সেটা আমি এই প্রথম বুঝলাম। কিন্তু তার মধ্যে ও তোমাদের আমি খুব মিস করেছি জানো তো। আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না, প্রমিস।
ওকে মাই লিটল প্রিন্সেস, আমিও তোকে আর কখনো একা ছাড়ছি না। হলো তোমাদের দুই বাবা মেয়ের ভালোবাসা। এখন জাগিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, জলদি যা। উফ পাপা, বলো তো সবসময় পাপা মেয়ের ভালোবাসার মধ্যে মাম্মারা ভিলেন হয়ে কেন ঢুকে পড়ে? কুয়াশা নেশা নাক টেনে দিয়ে বলল, তোমাদের দুই পাপা মেয়েকে সোজা করতে মাম্মামকে তো ভিলেন হতেই হবে। এইবার যা তাড়াতাড়ি। ওকে যাচ্ছি। মন খারাপ করে নেশা উপরে নিজের রুমে চলে গেল। সম্রাট পকেটে হাত রেখে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা বড় হয়ে গেছে, একা একা স্বাধীনতার খোঁজে বেরিয়ে পড়েছে। নেশা রাস্তার পাশ দিয়ে হাঁটছে। তার পেছনে 4টা হনুমান মার্কা বডিগার্ডও। নেশা তাদের দেখে রাগ মাথায় চড়ছে। ইচ্ছে হচ্ছে এখান থেকে দৌড়ে পালাতে, কিন্তু দৌড়েও কোনো লাভ নেই। এই হনুমানরাও তার পেছনে পেছনে দৌড় লাগাবে। উফ, অসহ্য। আরে আইডিয়া, ইয়েস। এখন যদি নেশা দৌড়ায় তার পিছু পিছু এরাও দৌড়বে। আর এই দৃশ্য পাবলিক দেখলে ভাববে দিন দাহারে এরা মেয়েদের পেছনে লেগেছে। তখন এক একটা পাবলিকের এক একটা কেলানিতে হনুমান থেকে বাদর হতে জাস্ট 2 মিনিট লাগবে। এই হনুমানদের একটা শিক্ষা হয়ে যাবে। ওয়াহ নেশা, ওয়াহ, ইউ আর দ্য গ্রেট। কে বলে তুই ইডিয়ট? কত বুদ্ধি তোর মাথায়। নেশা নিজেই নিজেকে বাহবা দিল এই প্লেনের জন্য। সে একবার এদিক ওদিক দেখেই দিল এক দৌড়। আরে ম্যাডাম, কই যান? দাঁড়ান। কোথায় যাচ্ছেন ম্যাডাম? বলেই তার বডিগার্ডরাও তার পেছনে পেছনে দৌড়। নেশা দৌড়াতে দৌড়াতেই কারো সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। ওহ মাই গড, আমার কোমর। কোনো দানবের বাচ্চা এইভাবে ধাক। বলতে গিয়েই চোখ তুলে তাকিয়েই নেশা মুখ এক হাত হা হয়ে যায়। এ তো সাফার। ওহ মাই গড, হোয়াট আ হ্যান্ডসাম লুক। নীল শার্টের ওপর কালো ব্লেজার, চোখে কালো সানগ্লাস, কানে ইয়ারফোন, ড্যাশিং হেয়ার। পকেটে হাত দিয়ে সেই অ্যাটিটিউড নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু নেশা বেশিক্ষণ আর সাফারকে দেখতে পারল না, কারণ তার আগেই সাফারের বডিগার্ডরা নেশার দিকে বন্দুক তাক করেছে আর নেশার গার্ডরা তাদের দিকে। এদের পজিশন দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তৃতীয় শুরু করার জন্য তারা প্রস্তুত। নেশা তাদের দেখে তাড়াতাড়ি উঠেই তার গার্ডসদের গান নামাতে বলল। সাফার ও হাতের ইশারায় তার গার্ডসদের সরে যেতে বলল। গার্ডসরা গান নামিয়ে সাফারের পেছনে গিয়ে দাঁড়াল। নেশা সাফারকে কিছু বলতে যাবে তার আগেই সাফার নেশাকে না চেনার ভান করে পাশে থাকা অফিসের দিকে যেতে লাগল। নেশা হা করে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তাকে ইগনোর করল। নেশা খানকে ইগনোর করল। এত বড় অপমান। ইচ্ছে হচ্ছে এখনই গলাটা টিপে দেয়। হাত গলা টেপার মতো করে বাড়িয়ে আবার নিচে নামিয়ে নিল। ধুর, এত বড় একটা দানবের গলা ও কি করে টিপবে? ও তো কত ছোট একটা লিটল প্রিন্সেস। এসবই ভাবছিল কি তখনই নেশার মনে পড়ে সেদিন রাতে সাফার তার জন্য অনেকগুলো খরচ করেছিল আর সেগুলো সব শোধ করে দিতে চেয়েছিল নেশা। নেশা আবার দৌড়ে সাফারের দিকে যেতে লাগল। এই যে শুনছেন, হ্যালো। এইমি শুনছেন? কিন্তু সাফার নেশার ডাক না শুনেই অফিসের ভেতর ঢুকে গেল। আর সাফারের গার্ডসরা নেশা ওখানেই আটকে রাখল। রাগে দুঃখে নেশা আবার পিছিয়ে এলো। এত তাড়াতাড়ি একটা মানুষ কি করে একটা মানুষকে ভুলে যেতে? তার ওপর এইভাবে ইগনোরও করল। সেদিন খুব বলেছিল আমার নেশার দিকে তে চোখ তুলে তাকাবে, তাদের সবার একই অবস্থা হবে। আর আজকেই ভুলে গেল। নেশার চোখে জল চলে। সে চোখের জলটা মুছে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতেই আবার থেমে গেল। আচ্ছা, সে হাঁটছে কেন?
পেছনে ফিরে গার্ডসদের দিকে রাগী লুক নিক্ষেপ করে বলল, আমরা হাঁটছি কেন? জি ম্যাডাম, ভার্সিটি থেকে ফেরার সময় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় আর আপনিও জেদ ধরেন হেঁটে হেঁটে বাড়ি ফেরার জন্য। তো আমি যা বলবো তোমরা কি তাই করবে? আমার কথা শোনার জন্য পাপা তোমাদের কাজে রেখেছে। সবসময় শুধু পিছু পিছু ঘুরে বেড়াও। মেয়েদের পিছু পিছু ঘুরতে খুব ভালো লাগে তাই না? জি মানে না ম্যাডাম। শাট আপ। এখনই ড্রাইভারকে ফোন করো আর গাড়ি নিয়ে আসতে বলো। হারি আপ। ওকে ম্যাডাম। নেশা বুকে হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে মুখ চিপে হাসছে। আজ সে খুব করে এই হনুমানদের জব্দ করতে পেরেছে। তার তো লাফানোর ইচ্ছে হচ্ছে। হিহি। লিফট খুলতেই সাফার ওখান থেকে বেরিয়ে সামনের 104 নম্বর ওয়ার্ডে ঢুকে পড়ে। আর তার গার্ডরা তার পিছু পিছু এসে দরজার সামনে দুদিকে দাঁড়িয়ে পড়ে। রুমের মধ্যে বড় টেবিলের দুই পাশে বেশ কয়েকজন নামকরা বিজনেসম্যান বসে আছে। সাফার সোজা টেবিলের মাথায় গিয়ে দুহাত টেবিলে দিয়ে একটু ঝুঁকে দাঁড়ায়। এদের সবাইকে সাফারের লোক ভয় দেখিয়ে এখানে এনেছে। বিজনেসম্যানদের মধ্যে একজন বলে উঠল, আমরা সবাই আপনার ডিল অ্যাকসেপ্ট করলাম, শুধু আমাদের ফ্যামিলির যেন কিছু না হয়। সাফার বাঁকা হেসে বলল, অবভিয়াসলি আমি আপনাদের ওপর সন্তুষ্ট থাকলে আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে সন্তুষ্ট থাকবেন। শুধু সম্রাট খানকে টপ বিজনেসম্যান থেকে পথের ভিখিরি বানাতে হবে। মার্কেটে উনার ছোট বড় যত শেয়ার আছে সবগুলোকে ফার্স্ট আউট করতে হবে। সবগুলোর সেল ডাউন করতে হবে। আর এই জন্য আপনারা যা করার তাই করুন। আর আপনাদের প্রয়োজনীয়তা মিটিয়ে দেবার দায়িত্ব আমার। সাফার টেবিল থেকে হাত উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ব্লেজার ঠিক করতে করতে বলে, এনিথিং এলস? আপনি এত বড় একজন মাফিয়া হয়ে বিজনেসম্যান সম্রাট খানের ক্ষতি কেন চান? উনার সাথে আপনার কি শত্রুতা? একজন খুব উৎসাহ নিয়ে জানতে চাইল। সাফার আবার খুব জোরে টেবিলে দুই হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, যা করতে বলা হয়েছে আপনি শুধু সেটুকুতেই মন দিন। বেশি এক্সাইটমেন্ট আপনার জন্য খুব খারাপ হতে পারে। সাফারের ভয়ঙ্কর রূপ দেখে সবাই দমে গেল। সাফার একবার সবার দিকে চোখ বুলিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ব্লেজার ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সাফার অফিস থেকে বেরোতেই তাড়াতাড়ি গার্ডস এসে গাড়ির দরজা খুলে দিল। সাফার গাড়িতে বসতেই গার্ডস কার স্টার্ট দিল। গাড়ি চলতে চলতেই হঠাৎ মাঝরাস্তায় থেমে যায়। সামনে কতগুলো সাদা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়িগুলো দেখেই সাফারের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। গার্ড এসে গাড়ির দরজা খুলে দিতেই সাফার গাড়ি থেকে নেমে সামনে যায়। সম্রাট পকেটে হাত রেখে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাফার সম্রাটের সামনে যেতেই সম্রাট বলে উঠে, খুব ভালোই চাল চেলেছ, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই সম্রাট এমনি এমনি এত দূর আসেনি। নিজের বিজনেস কিভাবে হাতে রাখতে হয় তা আমি খুব ভালো করেই জানি। সাফার বাঁকা হেসে বলল, ট্রাই করতেই পারেন, কিন্তু সাফার চৌধুরীর হাত থেকে আপনার মুক্তি নেই। তিলে শেষ করব আপনাকে। আমার বাবার খুনের প্রতিশোধ খুব নিখুঁতভাবেই নেব আমি। গম্বুজ ভুল করেছিল, আমি তার শাস্তি দিয়েছি শুধু, আর সেই শাস্তির পরিণামটা এখন আপনাকে ভুগতে হবে। ভুলে যেও না আমিও একসময় এই কালো দুনিয়ার কিং ছিলাম। ওই কালো দুনিয়া থেকে বেরিয়ে এসেছি বলে যে সবকিছু ভুলে গেছি তেমনটা একদম ভেবো না। ছিলেন হয়তো আপনি কিং, কিন্তু এখন এই দুনিয়ার কিং আমি। আর এই কিং কি করে নিজের প্রতিশোধ নিয়ে সেটা এখন দেখবেন আপনি। জাস্ট ওয়াট এন্ড ওয়াচ। বলেই সাফার দু হাত দুলাতে দুলাতে ওখান থেকে চলে এলো।
সম্রাট সাফার যাওয়ার দিকে তাকিয়ে রইল। একসময় সে কুয়াশাকে কথা দিয়েছিল যে এই দুনিয়া সে আর ফিরবে না, কিন্তু তার অতীত তাকে আবার ওই দুনিয়ায় টেনে নিয়ে যাচ্ছে। কুয়াশা নেশা খাইয়ে দিচ্ছে আর নেশা বকবক করছে। জানো মাম্মা, আজ না ভার্সিটি থেকে ফেরার সময় ওই লোকটার সাথে দেখা হয়েছিল। কোন লোকটা? আরে বলেছিলাম না যে সেদিন রাতে আমায় লিফট দিয়েছিলেন উনি। কুয়াশার মুখ অন্ধকার হয়ে যায়। তুই তো বলেছিলি ও একটা মাফিয়া। হ্যাঁ তাই তো। কিভাবে আমার সামনেই ঠাকাঠাক ওই বাজে লোক দুটোর বুক গুলি মেরে ফুটো করে দিয়েছিল। বেশ করেছে। কি রকম আমার দিকে বাজে নজরে তাকাচ্ছিল, পারলে আমার উপর উঠে যেত, ইচ্ছে করছিল ওখানে মাথায় গুলি মেরে খুলি উড়িয়ে দেই। তবে আমার কাজটা উনি করে দিয়েছেন, ভালোই হলো তাই না? মানুষ খুন করা ভালো কি করে হলো? আর দেখা হলো কি বললেন উনি? ধুর, এটাই সমস্যা, কিছুই তো বললেন না উনি। ফুল ইগনোর করে চলে গেলেন। হয়তো মনে নেই তোর কথা। মনে নেই মানে? মনে থাকবে না কেন? এই আমি যদি 1 ঘন্টা একজনের সাথে থাকি তবে তার কাছে আমি অমর বকবকানি নামে চিরস্মরণীয় হয়ে থাকি। আর সেখানে তো আভি উনার সাথে পুরো 1 রাত বকবক করেছি। তাহলে এত তাড়াতাড়ি উনি কি করে আমায় ভুললেন? আচ্ছা, ভুলেছে তো ভুলেছে, এতে কিই বা আসে যায়? আসে যায়, অনেক কিছুই আসে যায়। মানে? মানে আমি কিছু জানি না, তবে উনার ইগনোর কেন জানি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কথাটা শোনার সাথে সাথে কুয়াশার বুক ধক করে ওঠে। কি বলছে নেশা? তাহলে নেশা শেষে একজন মাফিয়ার কিছু ভাবার আগেই কোথা থেকে সম্রাট এসে ডাইনিং টেবিলে নেশার পাশে এসে বসে। কি কথা হচ্ছিল শুনি? কিছু না পাপা। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই তো এখানেই। শো মিসেস খান শুধু কি মেয়েকেই খাওয়াবেন নাকি আমাকে একটু ভাগ দেবে? কেন হবে না? এই তো দিচ্ছি। বলেই সম্রাটের জন্য খাবার খুলতে যাবে, তখনই সম্রাট বলে উঠে, আরে এ কি করছো? আমি নিজে খাচ্ছি না, আমাকেও খাইয়ে দাও। কি আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে খাইয়ে দিতে হবে? বারে ছোট বাচ্চা নই তো, কি হয়েছে তোমার সমিত? মেয়ের সামনে কি শুরু করলেন বলুন তো? ওমা প্রিন্সেস আছে তো কি হয়েছে, এত আভার প্রতি তোমার ভালোবাসা। নেশা খিটখিটিয়ে হাসতে লাগল। আপনি চুপ করবেন? ওকে লিটল প্রিন্সেস, ক্লোজ ইউর আইস। তোমার মাম্মাস লজ্জা পাচ্ছে। ওকে। নেশা জলদি নিজের চোখ কটকট করে বন্ধ করে নিল। এবার তো কোনো প্রবলেম নেই। এবার দাও তো, খুব খিদে পেয়েছে। উফেরা বাবা মেয়ে দুই এক। কুয়াশা এক গণ্ডি রাগ নিয়ে সম্রাটকে খাইয়ে দিল। আর সম্রাট কুয়াশার রাগী লুক দেখে একটু হেসে চোখ টিপ দিল। নেশা রেস্টুরেন্টে বন্ধুদের সাথে বসে আছে। আর তার গার্ডসরা কিছু দূরে দাঁড়িয়ে আছে। তারা টুকটাক কথা বলছে আর লাঞ্চ করছে। এমন সময় তার এক ফ্রেন্ড বলে উঠল, হেই গাইস, ছেলেটাকে দেখ। হোয়াট আ হ্যান্ডসাম। ইচ্ছে হচ্ছে টুপ করে গিলে ফেলি। তার কথা শুনে নেশা পেছনে তাকাল। ওমা, এ যে সাফার। সাফার তার গার্ডদের নিয়ে রেস্টুরেন্টে ঢুকছে। ও রেস্টুরেন্টে কি করছে? মাফিয়া মানুষ কি এখন তাদের সাথে একই রেস্টুরেন্টে বসে লাঞ্চ করবে নাকি? সত্যিই রে, হোয়াট আ শেয়ার। নেশা তার বন্ধুদের কথা শুনে চট করে তাদের দিকে তাকাল। কি খারাপ নজর। ইচ্ছে করে সব নুডলস এদের মাথায় ঢালে। এরা যে তার বন্ধু ভাবতেই নেশা গা গুলিয়ে যাচ্ছে। কি রকম একটা ছেলের সম্পর্কে কমেন্ট করছে, তার উপর আবার সাফারকে। সাফারকে নিয়ে বলা কোনো কথাই তার সহ্য হচ্ছে না। রাগে গা জ্বলে যাচ্ছে তার।
সাফার রেস্টুরেন্টের ভেতর ঢুকে নেশার সামনের সিটে গিয়ে দাঁড়ায়। আর তার গার্ডরা সেই সিটে বসে থাকা একটা লোকের দিকে বন্দুক তাক করে। সাফারকে ওখানে দাঁড়াতে দেখে সিটে বসে থাকা একজন লোক ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। সাফার সব কিছু সহ্য করতে পারলেও ধোঁকা সহ্য করে না। আমার সব ডিটেলস আমার গোপনে সম্রাট খানকে দেওয়ার মতো ধোঁকা দিয়েছিস তুই আমাকে। আর শাস্তি খুব ভয়ানক হবে। সরি স্যার, এইবারের মতো ক্ষমা করে দিন। আর এরকম হবে না। এইবারের মতো ক্ষমা করে দিন প্লিজ স্যার, প্লিজ। সাফারের কাছে একটা ভুলই তার ফার্স্ট এন্ড লাস্ট ভুল হয়। সাফার অন্যদিকে তাকায়। শট হিম। কথাটা বলার সাথে সাথে গার্ডরা ওই লোকের শরীর গুলিতে ঝাঁঝরা করে দেয়। ইতোমধ্যে রেস্টুরেন্টের সবাই পালাই পালাই করছে। সেখানে দুটো পুলিশও ছিল। সাফারকে দেখে তারাও ভয় পিছিয়ে যায়। নেশা থ মেরে দাঁড়িয়ে আছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, সাফারের কথা তো তার কানে আসেনি। কিন্তু সাফারের রাগী লুক দেখেই সে বুঝেছে হয়তো কোনো বড় ভুল করেছে ওই লোকটা। গার্ডরা এসে নেশাকে ঘিরে রেস্টুরেন্ট থেকে বের করতে এলে নেশা চট করে বলে উঠে, আমি ওয়াশরুম যাব। পরে যাইয়েন ম্যাডাম, এখন এখান থেকে চলেন। আমি এক্ষুনি যাব। ম্যাডাম প্লিজ। বললাম তো আমি এক্ষুনি যাব, মানে এক্ষুনি যাব। গার্ডসরা উপায় না পেয়ে নেশাকে রেস্টুরেন্টের ভেতর নিয়ে যায়। নেশা লেডিস টয়লেটে ঢুকে পড়ে। আর গার্ডসরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। নেশা তাড়াতাড়ি নিজের গলার স্কার্ফ দিয়ে হিজাব বাঁধে। আর নিজের জ্যাকেট খুলে উল্টো করে পড়ে। জ্যাকেটের উপর কালো হলেও ভেতরের রং ধূসর। তারপর নিজেকে একদম ফিট করে নিশা বেরিয়ে আসে। প্রথমে গার্ডসদের দেখে নেশা থমকে যায়। কিন্তু গার্ডরা তাকে চিনতে না পারায় লাফ দিয়ে নাচতে নাচতে ওখান থেকে চলে আসে। বাইরে এসেই দেখে সাফার গাড়িতে চড়ে চলে যাচ্ছে। তা দেখে নেশা দৌড়ে গাড়ির পিছু করতে লাগে। হ্যালো হ্যালো মি, শুনছেন? গাড়ি থামান। এই যে মি। ধুর নেশা, তুই এত ইডিয়ট কেন? পুরো এক রাত উনার সাথে জার্নি করলো অথচ এখন পর্যন্ত উনার নামটা পর্যন্ত জানে না। উফ। হ্যালো, গাড়ি থামান। হ্যালো ব্ল্যাক কার। কিন্তু কে শুনে কার কথা? গাড়ি তার মন মতো চলছে। আর নেশা তার পিছু পিছু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে নেশার স্কার্ফ খুলে যায়। দুপুরের কড়া রোদ তার মাথায় এসে পড়েছে। হাঁপিয়ে উঠে নেশা একসময় থেমে যায়। হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। সাফার জানালায় হাত রাখতে গিয়ে সামনের জানালায় থাকা আয়নায় দেখে পেছনে নেশা দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সাফার তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে। গাড়ি থামতেই সাফার গাড়ি থেকে নেমে পড়ে। সাফারকে গাড়ি থেকে নামতে দেখে নেশা ঠোঁটের কোণে হাসির লেখা ফুটে উঠে। কিন্তু বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারে না। এর আগে কখনোই সে এতটা দৌড়ায়নি। তার উপর এই কড়া রোদ তার সহ্য হল না। মাথা ঘুরে ওখানেই পড়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন নেশা নিজেকে বেডের ওপর আবিষ্কার করে। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে ও একটা বিশাল বড় রুমে রয়েছে। আর তার বেডের পাশের একটু দূরে থাই গ্লাস ভেদ করে একজন রাতের শহর দেখতে ব্যস্ত। নেশা মাথায় হাত দিয়ে উঠে বসে। ও কোথায়? এটা কি করে এলো এখানে? এটা তো ওর রুম নয়। তাহলে এটা কার রুম? কোথায়? পরক্ষণেই তার মনে পড়ে সে সাফারের গাড়ির পিছু করছিল। তারপরেই আর কিছু মনে নেই। নেশা পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে পেছনে থেকে ভালো করে দেখে বুঝতে পারে ওটা সাফার। সাফার এখানে কি করছে? নেশা তাড়াতাড়ি উঠে সাফারের কাছে যায়। আমি এখানে কি করে এলাম আর আপনি এখানে কি করছেন? নেশা গলা শুনে সাফার তার দিকে ঘুরে তাকায়।
আমার বাড়ি, আমার রুম, আমি থাকবো না তো আর কে থাকবে? এটা আপনার বাড়ি। ওহ মাই গড, রাত হয়ে গেছে আর আমি এখানে। এতক্ষণে বাড়িতে নিশ্চয়ই মাম্মা পাপা টেনশন করছে আমার জন্য। কিন্তু আমি এখানে এলাম কি করে? নিশ্চয়ই উড়ে আসনি। আপনি এনেছেন। কেন, অন্য কারোর আনার কথা ছিল? আর ওইভাবে পাগলের মতো আমার গাড়ির পেছনে দৌড়াচ্ছিলে কেন? আরে সেদিন রাতে তো আপনি আমার জন্য অনেক খরচ করেছিলেন, সেগুলোর ঋণ তো শোধ করা বাকি ছিল। সেই জন্যই তো। আচ্ছা, তুমি আমার ঋণ শোধ করতে চাও? তাড়াতাড়ি বলে দিন আপনার কত হয়েছে। আমি শোধ করে দেই। আমায় আবার বাড়িও ফিরতে হবে। সাফার বাঁকা হেসে নেশার দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার যা ঋণ হয়েছে সেটা শোধ করার সাধ্য তোমার নেই। অনেক বড় ঋণ, সেটা চুকাতে চুকাতে সারা জীবন লেগে যাবে তোমার। মানে কি? শুধু কিছু খাবারে তো খেয়েছিলাম। সাফার হালকা হেসে বলে, সত্যি তুমি ইডিয়ট। বলে চলে যাচ্ছিল তখনই নেশা বলে উঠে, আমি বাড়ি যাব। সাফার ওখানেই দাঁড়িয়ে না ঘুরেই বলে, বাড়ি যাওয়ার নাম ভুলে যাও। এখন থেকে তোমায় এখানেই থাকতে হবে। বলেই হাঁটা ধরল। মানে কি এখানে থাকবো মানে? আমার কি বাড়ি ঘর নাই? আমি বাড়ি যাব। আর যাব মানে যাব, এক্ষুনি যাব। এই মুহূর্তে যাব। আর আপনি আমায় বাড়ি পৌঁছে দেবেন। নেশার জেদ দেখে সাফার রেগে গিয়ে ঘুরে নেশার কাছে এসে কোটের নিচে থাকা বন্দুক হাতে নিয়ে সোজা নেশার কপালের মাঝখানে তাক করে। নেশা বড় বড় চোখ করে সাফারের দিকে তাকায়। সাফার নেশার দিকে বন্দুক তাক করেই তার দিকে এগোতে লাগে। নেশা পিছোতে পিছোতে থাই গ্লাসের সাথে লেগে যায়। সাফার নেশার একদম কাছে গিয়ে বন্দুক কপাল থেকে স্লাইড করে নিচে নামাতে নামাতে বলে, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। আমি যখন বলেছি তুমি এখানে থাকবে মানে এখানেই থাকবে, গট ইট। যদি পালানোর চেষ্টাও করেছ তো এর ফল অনেক খারাপ হবে তোমার জন্য। নেশা চট করে তার গালে ধরে থাকা বন্দুক ধরে ফেলে। সাফারের হাত থেকে বন্দুক নিয়ে পাশে গিয়ে সাফারের দিকে বন্দুক তাক করে বলে, ওটা ইডিয়ট ভাববেন না আমাকে। নিজের প্রোটেকন নিজে করতে পারি। যার আগে পিছু 4টা হনুমান ইয়া বড় বড় গান নিয়ে ঘুরে বেড়ায় তাকে আপনি এই ছোট খেলনা দিয়ে কি ভয় দেখাবেন? বলেই নেশা হাতে থাকা বন্দুক দিয়ে শুট করল। নানা সাফারকে নয়, পাশের থাই গ্লাসে। গ্লাস আঘাত পেয়ে ছনছন করে ভেঙে পড়তে লাগল। সাফার খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখছে, যেন সে এটাই আশা করেছিল। এখান থেকে পালানো আমার জাস্ট 2 মিনিটের ব্যাপার। সাফার পকেটে হাত রেখে নেশার দিকে এগোতে লাগল। সাফারকে এগোতে দেখে নেশা তার দিকে গান তাক করে আমতা আমতা করে পেছনে যেতে লাগল। আপনি এইভাবে এগোচ্ছেন কেন? দেখুন, আমি কিন্তু আপনাকে ভয় পাই না, তাই এইভাবে এগোনো বন্ধ করুন। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি কিন্তু শুট করব। একদম এগোবেন না আর। নেশা পেছোতে পেছোতে একদম কিনারায় চলে যায়। থাই গ্লাস ভাঙা। সে পেছোতে পেছোতেই তার পা কিনারায় গিয়ে ফসকে যায়। নেশা পড়তে যাবে তার আগেই সাফার এক হাতে তার হাত ধরে ফেলে। নেশা কটকট করে চোখ বন্ধ করে নেয়। হাত থেকে গান পড়ে যায়। প্লিজ প্লিজ ছাড়বেন না, প্লিজ ছাড়বেন না। আহোহ গড, প্লিজ সেভ মি। প্লিজ প্লিজ ছাড়বেন না প্লিজ। আমি ঠিকই ভেবেছিলাম। ইউ আর টু মাচ ইডিয়ট। গান তোমার হাতে ছিল। আর তুমি আমাকে শুট না করে থাই গ্লাসে করলে এখান থেকে পালানোর জন্য। ওকে, তো আমি তোমাকে হেল্পই তো করছি। এদিক দিয়েই তো পালাতে চাইছিলে তাই না?
তো পালাও দেখি কতটা ব্রেভ তুমি, বলেই হাতে একটু ছাড় দিল। নেশা সঙ্গে সঙ্গে আরেক হাতে সাফারের হাত চেপে ধরল। নো নো, ছাড়বেন না, ধরে থাকুন, আমি তো জাস্ট ঢপ মারছিলাম, আপনি আমার কথা মাইন্ডে নিচ্ছেন কেন? আমি তো ছোট বাচ্চা একটা, এত উঁচু থেকে পড়লে আমার শরীরের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। প্লিজ, আমি এই বয়সে মরতে চাই না, প্লিজ আমার ধরে থাকুন, আমার হাত ছাড়বেন না, প্লিজ ধরে থাকুন। নেশার কথা শুনে সাহা যে কি জানি হল। সে এক ধ্যানে নেশার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, ছাড়ব না, কখনো এই হাত ছাড়ব না, সারা জীবন আঁকড়ে ধরে থাকব। সাফারের কথায় নেশা স্তব্ধ হয়ে গেল। সাফারের কথাটা যেন একদম তার বুকে গিয়ে বিঁধল। নেশা সাফারের চোখের দিকে তাকাল। এই চোখে যেন হাজারো নেশা। বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে কেউ মাতাল হয়ে যাবে, এখন যেমন নেশা হচ্ছে। সাফার ধীরে ধীরে নেশাকে নিজের দিকে টানতে লাগল। নেশাকে সোজা করে দাঁড় করাল। নেশা একদম তার কাছে এসে তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। এরপর এখান থেকে পালাতে চাইলে হাত ধরে থাকব না, সাথে সাথে ছেড়ে দেব। পারবেন না, তার আগেই আমি ধরে ফেলব। নেশা সাফারের চোখে চোখ রেখে এক ঘোরের মধ্যে কথাটা বলল। সাফার চট করে নেশার চোখ থেকে চোখ সরিয়ে নিল। নেশার হাত ছেড়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নেশা বলে ওঠে, আমরা এখন কোথায় আছি? সাফার নেশার দিকে তাকিয়ে বলে, সময় হলে জানতে পারবে, বলে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথে নেশা আবার ডাক দিল, অ্যাটলিস্ট আপনার নামটা তো বলে যান। সেদিন পুরো একটা রাত একসাথে থাকার পরেও এখন পর্যন্ত আপনার নাম জানি না। সাফার এবার নেশার দিকে ঘুরে একদম নেশার কাছে গিয়ে কানের কাছে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, এইভাবে বলো না, কেউ শুনলে অন্য কিছু ভাববে, বলেই বাঁকা হেসে নেশার দিকে তাকিয়ে চলে গেল। নেশার কথাটা বুঝতে প্রায় কিছুক্ষণ লাগল। যখন বুঝল তখন নেশার চোখ এক হাত বড় গেল। দাঁতে কিরমির করে বলল, বাজে লোক কথাকার। কিন্তু যতই বাজে হোক না কেন, সাফারের প্রতি নেশার একটা সফট কর্নার তো রয়েই গেছে। মা বাবার থেকে দূরে থাকার কষ্ট হচ্ছে, কিন্তু মনের এক কোণে সাফারের সাথে থাকার ভালো লাগাটাও আছে। সেটা কিডন্যাপ হয়েই হোক আর যাই হোক না কেন। কিন্তু কথা হলো একটা, সাফার কি তাকে কিডন্যাপ করলো? কিন্তু কেন? আচ্ছা, সাফার গিয়ে তাকে কিডন্যাপ করলো নাকি সে নিজে এসে কিডন্যাপ হলো? কিছুই বুঝতে পারছে না নেশা। সাফার কেন তাকে কিডন্যাপ করবে? শাটার কিছুক্ষণ পর আবার রুমে এলো খাবার নিয়ে। নেশা বেডে বসেছিল। নেশার সামনে খাবার রেখে বলল, খেয়ে নাও। নেশা একবার খাবারের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে বলল, খাবো না। যদিও খিদে পেয়েছে তবুও কিডন্যাপ বলে কথা, একটু তো দর নিতেই হয়। বেশি ন্যাকামো না করে চুপচাপ খেয়ে নাও। বললাম তো খাবো না। সাফার এবার একরাশ বিরক্তি নিয়ে নেশার পাশে বসে প্লেট হাতে নিয়ে নেশার দিকে হাত বাড়িয়ে বলল, হা করো। নেশা অবাক হয়ে সাফারের দিকে তাকাল। কি হলো, হা করতে বলেছি। নেশা সাফারের দিকে তাকিয়েই হা করল। সাফার তাকে খাওয়াতে লাগল। নেশার মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে। এই মুহূর্তে সে শুধু সাফারকেই দেখছে। তার খুব ইচ্ছে হচ্ছে এই মুহূর্তটাকে আটকে রাখার, ঘড়ির কাঁটাগুলো খুলে রাখার, যেন সময়টা এখানেই আটকে থাকে। সাফার তাকে সারা জীবন এভাবেই খাওয়াতে থাকে। কিন্তু সারা জীবন এভাবে খেলে তো সে মোটা হয়ে যাবে। আর মোটা হয়ে গেলে যদি সাফার আর তাকে খাইয়ে না দেয় তখন? না বাবা, সারা জীবন খাওয়ানোর কোনো দরকার নেই। নেশা আর খাবেই না। আর খাবো না।
কেন? পেট ভরে গেছে। এই খাবারটা পুরোটা শেষ করতে হবে তোমায়। বললাম তো আর খেতে পারবো না। আর একটু খেলে পেট পুরো ফুটে যাবে। এই মেয়ে শোনো, তোমাকে এখানে তুলে আনা হয়েছে শ্বশুর বাড়ি আসনি যে আদর করে খাওয়ানো হবে, কিন্তু আপনি তো সেটাই করছেন। সাফার থতমত খেয়ে গেল। কি বলবে বুঝতে না পেরে প্লেট রেখে উঠে দাঁড়ালো। তুমি খাও আর না খাও তাতে আমার কিছু যায় আসে না, বলেই চলে গেল। নেশা সাফারের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেডে গিয়ে কম্বল গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সকালে নেশার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। নেশা আড়মোড়া ভেঙে উঠে রুর থেকে পা বাড়ালো বারান্দার দিকে। সকালের দৃশ্যটাও কত সুন্দর হয়। চারিদিকে পরিবেশ দেখতে দেখতে নেশা পাশের বারান্দায় চোখ পড়তেই দেখে সাফার তার দিকে একনজরে তাকিয়ে আছে। সাফারকে দেখেই নেশা আঁতকে উঠল। এলোমেলো চুল, ঘুম ঘুম চেহারা, গায়ে একটা গেঞ্জি মাত্র। নেশার বুক ধক করে উঠল। ঘুম থেকে ওঠা মানুষকে যে এতটা সুন্দর লাগে তা নেশার জানা ছিল না। অন্যদিকে সাফারের যেন নেশার নেশা ধরে যাচ্ছে। এই মেয়ে তাকে একদিন ঠিক পাগল করে ছাড়বে। এই মেয়ের প্রত্যেকটা রূপের নেশায় পড়ে সাফার। সদ্য ঘুম থেকে ওঠা নেশাকে দেখে সাফারের ইচ্ছে হচ্ছে এখনই কাছে গিয়ে জড়িয়ে ধরে একটু আদর করে দেয়। সাফার দৃষ্টি নেশা দম বন্ধ করে দিচ্ছে, তাই ও তাড়াতাড়ি বারান্দা থেকে চলে এলে। রুমে এসেই যেন সে দম নিল। আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। টু বে কন্টিনিউ।